ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর জটিল হচ্ছে পরিস্থিতি। পদত্যাগে অস্বীকৃতি মমতার, সরকার গঠনে তোড়জোড় বিজেপির, নির্বাচনী সহিংসতায় নিহত বেড়ে 4। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছবে 9 মে। লিবন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম স্থগিতের ঘোষণা ট্রাম্পের। অব্যাহত নৌ অবরোধ চাপের কাছে নতি স্বীকার নয়, হুঁশিয়ারি তেহরানের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের নারকীয় তাণ্ডব, 2 মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা, নিষিদ্ধ ফসফরাস রাসায়নিক ব্যবহারের অভিযোগ। এবং বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টা ভাইরাস, আটলান্টিক মহাসাগরের প্রবত্তরিতে বাড়ছে মৃতের সংখ্যা, নির্দিষ্ট ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এরই মধ্যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর পদ নিয়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন, কোনো এক বাঙালি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সে তালিকায় এগিয়ে রয়েছে বিজেপির প্রথম সারির নেতাদের নাম। উড়িয়ে দেওয়া যাচ্ছে না নারী মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় বদলে দিচ্ছে রাজ্যের দীর্ঘদিনের রাজনীতির চিত্র। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর পতন ঘটল মমতা সরকারের। এরই মধ্যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয়েছে আলোচনা। মুখ্যমন্ত্রীর পদে সব দিক থেকে দৌড়ে এগিয়ে আছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে বড় আলোড়ন সৃষ্টি করেন শুভেন্দু। এরপর বিরোধী দলনেতা হিসেবে টানা 5 বছর বিধানসভায় মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করেন। নানা রাজনৈতিক বিষয়ে পদক্ষেপের কারণেই বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন, যার মাধ্যমে কেবল পূর্ব মেদিনীপুর নয়, পুরো রাজ্যের নেতা হয়ে ওঠেন শুভেন্দু। আগামী পরশু সদ্য নিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি ও আরএসএস ঘরানার নেতা শ্রমিক ভট্টাচার্য। দলের ভিত্তি মজবুতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই নেতা। 2024 সালের উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের প্রথম নির্বাচিত বিজেপি বিধায়ক হন। তার ক্লিন ইমেজ এবং অভিজ্ঞতা তাকে মুখ্যমন্ত্রীর তালিকায় এগিয়ে রাখছে। রাজ্য বিজেপির আরেক পরিচিত মুখ স্বপন দাশগুপ্ত। দলের কেন্দ্রীয় নেতৃত্বের বেশ ঘনিষ্ঠ হলেও তার প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতিকে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় রয়েছে রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের নাম। এবারের নির্বাচনী প্রচারণায় নারী নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিজেপি। তাই নারী মুখ্যমন্ত্রী নিয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল কিংবা রূপা গাঙ্গুলির নাম আলোচনায় রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয় সত্ত্বেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকৃতি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটির রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নাটকীয় নতুন ঘটনা নয়। 1950-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। আমরা তো হারিয়ে নিয়ে যাবো জোর করে দখল করে, যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকীয়তা। বিজেপির শুভেন্দুর কাছে বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে রাজ্যটিতে 1.5 দশকের বেশি সময় ধরে চলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শাসনের পতন হলো। নিজের আসন ভবানীপুরে হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ। উল্টো তিনি দাবি করেছেন, এই ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন সরাসরি বিজেপির হয়ে কাজ করেছে। যদিও দেশটির রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নাটকীয়তা নতুন ঘটনা নয়। 1950-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রয়েছে নানা ঘটনার ইতিহাস। ভারতের ইতিহাসে প্রথম বড় নাটকীয়তা শুরু হয় কেরালার এমএস নাম্বুদিরিপাদের সরকারকে কেন্দ্র করে। 1957 সালে তিনি ভারতের প্রথম অন কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মাত্র 2 বছরের মাথায় কেন্দ্রীয় সরকার আর্টিকেল 356 মানে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করে তার সরকারকে বরখাস্ত করে। এটি ছিল ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়।
অন্যদিকে 1967 সালে মাত্র 15 দিনের মধ্যে 3 বার দল পরিবর্তন করেছিলেন হরিয়ানার বিধায়ক গয়ালাল। তার এই নাটকীয় দলবদলের কারণে হরিয়ানায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটই পরবর্তীতে ভারতে দলবদল বিরোধী আইন প্রবর্তিত হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এনটি রামারাও যখন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন, তখন তার দলেরই মন্ত্রী ভাস্কর রাও কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এনটিআর দেশে ফিরে হুইল চেয়ারে করে তার অনুগত বিধায়কদের নিয়ে রাষ্ট্রপতির কাছে হাজির হন। বিশাল জনমত এবং রাজনৈতিক চাপের মুখে মাত্র 1 মাসের মাথায় তাকে পুনরায় মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে দিতে বাধ্য হয় কেন্দ্র। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় নাটকীয়তা দেখা যায় মহারাষ্ট্রে 2019 সালে। শিবসেনা এনসিপি কংগ্রেস জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ একদিন ভোরে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় এবং সকাল 8টায় দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রী ও অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। যদিও এই সরকার মাত্র 80 ঘন্টা টিকেছিল, কিন্তু ভোরের ওই শপথ অনুষ্ঠান পুরো ভারতকে চমকে দিয়েছিল। এর আগে কর্ণাটকে 2018 সালে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি সরকার গঠনের দাবি জানায়। বিএস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় বিধায়ক তার ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে ফ্লোর টেস্টের ঠিক আগে বিধানসভায় দাঁড়িয়ে আবেগঘন বক্তব্য দিয়ে তিনি পদত্যাগ করেন। মাত্র 55 ঘন্টা তিনি সেই দফায় মুখ্যমন্ত্রী ছিলেন। নাটকীয়তা থেকে বাদ পড়েনি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুও। রাজ্যটিতে জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরম নাটক শুরু হয় ও পনিরসেলভাম এবং শশীকলার মধ্যে। পনিরসেলভাম জয়ললিতার সমাধিস্থলে ধ্যান করে দাবি করেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। শশীকলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে থাকলেও দুর্নীতির মামলায় তাকে জেলে যেতে হয়। শেষ মুহূর্তে তিনি ইকে পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী মনোনীত করেন। এ ঘটনাই তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর সম্ভবত আজকে রাত্রেই জানা যাবে। কারণ সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ইতিমধ্যে দিল্লি থেকে আসার প্রস্তুতি নিচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলা ভালো, অমিত শাহ পশ্চিমবঙ্গের নির্বাচনের যে রূপরেখা বা ব্লুপ্রিন্ট সেটি অমিত শাহ নিজে করেছিলেন এবং যদিও পার্শ্ববর্তী দুটো রাজ্যের দুজন শীর্ষ বিজেপি নেতা তারা এই পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, অমিত শাহর সঙ্গে সেই সংশ্লিষ্ট দুজন শীর্ষ পর্যবেক্ষক যারা পশ্চিমবঙ্গে নির্বাচনী ব্যবস্থাপনা দেখছেন তারাও আসবেন বলে জানা যাচ্ছে। এবং আজকে অর্থাৎ বুধবার রাতে অমিত শাহ জরুরি বৈঠক করবেন এবং সেই জরুরি বৈঠকে পশ্চিমবঙ্গের নির্বাচিত বিধায়কদের নিয়ে যে পরিষদীয় যে দল করা হবে সেখানে দলনেতা নির্বাচন করা হবে এবং সেক্ষেত্রেই মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সেটিও পরিষ্কার হয়ে যাবে। আপনি জানেন যে এবারের প্রেক্ষাপটটি একটু আলাদা। মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয় নিয়ে একেবারে ধোঁয়াশা রয়েছে, কারণ অতীতে বিজেপির জয় পাওয়া রাজ্যগুলোতে আচমকাই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়া হয়, যারা আলোচনায় থাকে তাদের বাইরে নাম ঘোষণা করে দেওয়া হয়। সে কারণে একটি ঝাটকা লাগে দেশের মানুষের, বিশেষ করে সেই সংশ্লিষ্ট রাজ্যের। সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বারবার করে এই প্রশ্নটি আসছে যে বিজেপি তাহলে কি যারা পরিচিত মুখ তাদের বাইরে কাউকে মুখ্যমন্ত্রী করবেন? তবে এখনো পর্যন্ত দলীয় শীর্ষস্থানীয় যে সূত্রগুলো রয়েছে এবং ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোর যে আভাস, তাতে মুখ্যমন্ত্রীর দৌড়ে সম্ভবত এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। কারণ তিনি একাধারে নন্দীগ্রামে মমতাকে গেল বিধানসভা নির্বাচনে হারিয়েছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে, এবং একই সঙ্গে 2026 সালের নির্বাচন যেটি বিজেপির কাছে পাখির চোখ হিসেবে ছিল, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি নিজের এলাকা ভবানীপুরে হারিয়েছেন। সেই ব্যবধানটাও কিন্তু নন্দীগ্রামের থেকে বাড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। সুতরাং শুধু তাই নয়, 5 বছর চোখে চোখ রেখে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক যে প্রতিপক্ষতা বিরোধিতা সেটি করতে দেখা গেছে। সুতরাং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন সেটি বলাই যায়। দ্বিতীয়ত হচ্ছে যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ কোথায় নেবেন? আমরা সাধারণত দেখেছি আগে রাজভবন অর্থাৎ লোক ভবনে শপথ হতো, কিন্তু এখনো পর্যন্ত যেটি বিষয় যে শপথ অনুষ্ঠানটি ব্রিগেড ময়দানে করা হবে এবং সেখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রীদের একটি বড় বহর থাকবে।
শুধু তাই নয়, আপনারা জানেন যে এবারে নির্বাচনী প্রচার প্রচারণায় ভারতের প্রায় 19 রাজ্যের অধিকাংশ মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি প্রচার প্রচারণা করতে। এক্ষেত্রে এখনো পর্যন্ত 9 রাজ্যের মুখ্যমন্ত্রী তারা ব্রিগেড ময়দানে নতুন বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে থাকবেন। তার মধ্যে উল্লেখযোগ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উল্লেখযোগ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরো পশ্চিমবঙ্গের প্রতিবেশী আরো কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন। একই সঙ্গে যে বিষয়টি গতকাল সন্ধ্যের পর থেকে আবার নতুন করে আলোচনায় আসছে, বর্তমান মুখ্যমন্ত্রী বা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে, সুতরাং পদত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। একই সঙ্গে তিনি বলেছেন আমি মুক্ত পাখি, আমি এখন যা খুশি যেরকম ভাবে আন্দোলন করার সেই রকম ভাবে আমি কিন্তু আন্দোলন করব। এই যে তার দ্বিমুখী অবস্থান, সেই দ্বিমুখী অবস্থান কিন্তু নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে। সাংবিধানিক সংকট তৈরি হবে কি হবে না সে বিষয়ে পরিষ্কার সাংবিধানিকভাবে যারা বিশেষজ্ঞ তারা বলছেন 7 তারিখ পর্যন্ত এমনিতেই মেয়াদ রয়েছে। 7 তারিখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন তাহলে রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় হয়তো কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, কিন্তু সেটি খুব ক্ষণিকের জন্য হবে, সেটি খুব বেশি বড় সাংবিধানিক সংকট তৈরি হবে না। রাজনৈতিক মহলের বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন গতকালকের যে বৈঠক সেখান থেকে পরিষ্কার যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করছেন তিনি, এবং পরবর্তী কি স্ট্র্যাটেজি হবে বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়বে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিভাবে লড়বে সে বিষয়টি। সবশেষে বলবো যে নির্বাচনী সহিংসতা, ফলাফলোত্তর সহিংসতার খবর আমরা পাচ্ছি। ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম বলছে, যদিও অফিসিয়ালি প্রশাসন বলছে 2 জনের মৃত্যু, কিন্তু আমরা যা দেখেছি যে নিউ টাউন এবং দক্ষিণ 24 পরগনায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে একজন পুলিশ দক্ষিণ 24 পরগনার নেজার থানার ওসি তিনিও কিন্তু সহিংসতা রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সেই সমস্ত বিষয়ে জল্পনা কল্পনা এবং রাজনৈতিক সহিংসতার বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী সুব্রত আচার্য যুক্ত ছিলেন কলকাতা থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে জানাজা নামাজ হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন 6 মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ আবারও ফিউনারেলে নিয়ে যাওয়া হবে। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায় জামিলের রুমমেট হিশাম আবু গেরভে এই 2 জনকে হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে তেহরানের কঠোর নিশানা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত।
এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে, যেগুলো থেকে ধারণা করা যায় ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ বন্ধুত্ব ও ইরান যুদ্ধে আক্রমণাত্মক অবস্থান অবলম্বনের কারণেই তিক্ততা দেখা যাচ্ছে দুই দেশের সম্পর্কে। ইরান, সৌদি আরব ও ওমানকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে কঠোর হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আমিরাতকে টার্গেট করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়ানোই পেজিশকিয়ান প্রশাসনের কৌশল। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়াচ্ছে আবুধাবির ওপরই তেহরানের ক্ষোভ সবচেয়ে বেশি। যুদ্ধের ময়দানেও সেই প্রতিফলন স্পষ্ট। ইরানের পাল্টা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমিরাত। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির জ্বালানি স্থাপনা, অবকাঠামো ও অর্থনীতি চাপে পড়েছে। ফুজাইরার পেট্রোলিয়াম স্থাপনায় সাম্প্রতিক হামলা সেই ধারাবাহিকতারই অংশ, যা ইঙ্গিত দেয় আমিরাতই এখন তেহরানের প্রধান টার্গেট, যদিও এ হামলায় দায় স্বীকার করেনি ইরান। সৌদি আরব একদিকে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিচ্ছে, অন্যদিকে মধ্যস্থতার পথ খোলা রেখেছে। সেখানে আমিরাতকে দেখা যাচ্ছে আক্রমণাত্মক ভূমিকায়। তেহরান মনে করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে আবুধাবি শুধু নীরব সমর্থক নয়, বরং সক্রিয় অংশীদার। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আমিরাত প্রকাশ্যে ও গোপনে ওয়াশিংটনকে ইরানের ওপর হামলা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছে। এমনকি আলোচনার উদ্যোগ ঠেকানোর চেষ্টার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আরেকটি বড় কারণ ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক। যুদ্ধের সময় উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা সহায়তা পেয়েছে আবুধাবি। এমনকি ইরানের অভ্যন্তরে হামলায় আমিরাতের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ফলে তেহরানের দৃষ্টিতে আমিরাত এখন শুধু প্রতিবেশী নয়, বরং সরাসরি প্রতিপক্ষের অংশ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলে জানান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, হরমুজ সংকটে অন্তত 10 জন বেসামরিক নাবিক নিহত হয়েছে। ওয়াশিংটন তেহরানের উপর সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখন তারা ছোট ছোট নৌযানে সীমাবদ্ধ। আর এসব ছোট নৌযানে মার্কিন হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে ইরান এখন কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছে। তেহরানের এখন আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত বলেও জানান তিনি। ইরানের উচিত স্মার্ট সিদ্ধান্ত নেওয়া, তাদের স্মার্ট কাজটা করা উচিত, কারণ আমরা মানুষ মারতে চাই না। না, আমি চাই না। এটা খুব কঠিন কাজ। তারা ভালো মানুষ, আমি তাদের চিনি। নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় বহু ইরানি বন্ধু আছে আমার, তারা খুব ভালো মানুষ। আমি চাই না তাদের হত্যা করতে। এর কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলেও জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, এই প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো জলদস্যুদের হামলার ঝুঁকিতে আছে। হরমুজের সংকটে এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিক নাবিক নিহত হয়েছেন বলে জানান তিনি। মার্কো রুবিও হোয়াইট হাউসে আরও বলেন, হরমুজ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রই একমাত্র সক্ষম দেশ এবং তারা বিভিন্ন শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনও শেষ হয়ে যায়নি। তবে হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়া হবে বলে জানায় তারা। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রই ছিল তাদের হামলার একমাত্র লক্ষ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অভিযোগ করেছেন, ওয়াশিংটন তেহরানের উপর একদিকে সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ
প্রয়োগ করছে, অন্যদিকে আলোচনা টেবিলে বসে একতরফা শর্ত মানার প্রত্যাশা করছে। তার মতে এই দ্বিমুখী অবস্থান বাস্তবসম্মত নয় এবং এমন কাঠামোয় কোনো কার্যকর সমঝোতা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন পেজেশকিয়ান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও জ্বালানি সংকটের লাগাম টানতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে $113.4 প্রতি ব্যারেল। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দাবি, এই মূল্যবৃদ্ধির বিশাল প্রভাব পড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। প্রজেক্ট ফ্রিডম নামে এই উদ্যোগে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, শতাধিক বিমান ও 15,000 সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। তবে কিভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প, ফলে বাজারে অনিশ্চয়তা থেকেই গেছে। উল্টো ঘোষণার পরে তেলের দাম এবছর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $114 বেশি ছুঁয়েছে, যা 2026 সালের সর্বোচ্চ। পরে কিছুটা কমে এলেও দাম এখনও অনেক বেশি। যুক্তরাষ্ট্রের নিজস্ব তেলের মানদণ্ড WTI এর দামও একইভাবে ওঠানামা করছে। যুদ্ধ শুরুর আগে যেখানে গ্যাসোলিনের দাম ছিল গড়ে $2.98, তা বেড়ে এখন $4.46 প্রতি গ্যালনে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, প্রণালী বন্ধ থাকলে এই দাম $5 পর্যন্ত যেতে পারে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলছেন, হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকটের প্রভাব এশিয়া অঞ্চলে খুব বেশি পড়ছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে এই মন্তব্য করেন তাকাইচি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও বলেছেন, জ্বালানি সরবরাহে এই সমস্যা তাদের জন্য উদ্বেগের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস শেলের ব্যবহার করেছে ইসরায়েল। তেল আবিবের সঙ্গে সরাসরি আলোচনায় স্থায়ী শান্তির একমাত্র পথ হতে পারে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে লেবানন ইসরায়েল দ্বন্দ্বের পেছনে একমাত্র হিজবুল্লাহ দায়ী বলে দাবি করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দক্ষিণ লেবাননের একাধিক শহরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেন্ট জোবেল ও টাইর এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় আবাসিক এলাকা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কিছু এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাসের তৈরি গোলা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। একই সঙ্গে অব্যাহত আছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। এর মধ্যে দক্ষিণ লেবাননের 2টি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ এর পক্ষ থেকে জাপশিত এবং সারাফান্ত এলাকার বাসিন্দাদের অন্তত 1000 মিটার সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, যেসব স্থানে হিজবুল্লাহর উপস্থিতি, অবকাঠামো বা সামরিক কার্যক্রম রয়েছে, সেসব এলাকার কাছাকাছি অবস্থান করলে বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় স্থায়ী শান্তির একমাত্র পথ হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি ও ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এই বৈঠক আয়োজনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এর মধ্যেই 2 দফা আলোচনাও হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল লেবাননের মধ্যে শান্তি চুক্তি হওয়া সম্ভব। তবে সংঘাতের মূল বাধা হিসেবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা উপত্যকায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। একদিনে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 9 জন। এর মধ্যে উকুন, ইঁদুর, পোকামাকড়ের উপদ্রবে গাজার শরণার্থী শিবিরগুলোতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে চর্মরোগ। এদিকে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো। গাজায় বাড়তে থাকা নিহতের মধ্যে এই 2 শিশুর প্রিয়জন শুধুই একটি সংখ্যা। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় নিহত হন মোহাম্মদ আল গান্দুর। তার মৃতদেহ সামনে দেখে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। স্থানীয় সময় মঙ্গলবার গান্দুর ছাড়াও আরও কয়েকজন ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলের হামলায় এর মধ্যে 800-র বেশি মানুষ নিহত হয়েছেন।
গাজা উপত্যকার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের এক ভয়াবহ বিস্তার দেখা দিয়েছে। গরম আবহাওয়া বাড়ার সঙ্গে সঙ্গেই উকুন, ইঁদুর, পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় ওষুধ না থাকায় সাধারণ রোগও জটিল হয়ে উঠছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা জানিয়েছে, গত কয়েক মাসে চর্মরোগে আক্রান্তের সংখ্যা 3 গুণ বেড়েছে। মাত্রাতিরিক্ত ভিড়, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম অবনতির কারণে স্ক্যাবিস, জলবসন্ত এবং আরও নানা সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। স্বাস্থ্যকর্মীরা জানান, এই রোগের সবচেয়ে বড় শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা। এদিকে গাজায় অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2 কর্মী স্পেনের সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো আভিলার কারাভোগ আরও 6 দিন বাড়িয়েছে ইসরায়েলের আশকেলন ম্যাজিস্ট্রেট আদালত। 10 মে পর্যন্ত তাদের রিমান্ডের সময়সীমা বাড়ানো হয়েছে। ইসরায়েল তাদের বিরুদ্ধে শত্রুকে সহায়তা, বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মতো অভিযোগ এনেছে এবং দাবি করেছে তারা হামাসের সঙ্গে জড়িত। ইসরায়েল আটক এই কর্মীদের ওপর শারীরিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ পরিবারের। ইসরায়েলের নতুন করে যুদ্ধ শুরুর হুমকির মুখে সতর্ক অবস্থানে রয়েছে হামাস ও ইসলামিক জিহাদ সহ সশস্ত্র গোষ্ঠীগুলো। তারা জানিয়েছে আক্রমণ শুরুর কোনো পরিকল্পনা নেই, তবে আত্মরক্ষায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি রাজনীতিতেও শুরু হয়েছে নতুন সমীকরণ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস ফাতাহ পার্টির গুরুত্বপূর্ণ পদে লড়তে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এতে দলটির ভেতরেই তৈরি হয়েছে বিতর্ক। সমালোচকদের মতে এই পদক্ষেপ ফিলিস্তিনি নেতৃত্বে বিভাজন আরও বাড়াতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া, চুভাস সহ বিভিন্ন অঞ্চলে একদিনে 20 জন নিহত হয়েছেন। অন্যদিকে মস্কোর পূর্বাঞ্চলের এক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় 3 জন আহত হয়েছেন। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে বাহরাইন সফরের সময় জেলেনস্কি দেশটির কাছে ড্রোন সংক্রান্ত একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলের চেবুকসারি শহর একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের এই ড্রোন হামলায় আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্থাপনা, শপিং সেন্টার ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই 18টি অঞ্চলে 289টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশ তেল শোধনাগারে হামলার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশীয় ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। ইউক্রেনের হামলার জবাব বেশ শক্তভাবেই দিয়েছে রাশিয়া। এদিন ইউক্রেনের ক্রামাটরস্ক, জাপোরিজিয়া, চুভাস, চেরনিহিভ অঞ্চলে একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় ব্যবহার করা হয় গ্লাইড বোমা, ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্ট্রাইক ড্রোন ও শাহেদ ড্রোন। হামলায় চেরনিহিভ শহরের প্রশাসনিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। জাপোরিজিয়ায় আবাসিক এলাকায় 4টি গাইডেড বোমা ফেলা হয়, যেখানে গাড়ি মেরামতের দোকান, কার ওয়াশ এবং অবকাঠামো লক্ষ্য করে আঘাত করা হয়। এতে একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে, এমনকি একটি শিল্প প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাল্টাপাল্টি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মস্কো, কিয়েভ। রাশিয়া 8 ও 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেন 6 মে থেকেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তবে এই দুই প্রস্তাবই একতরফা, কোনো সমঝোতা, শর্ত বা পর্যবেক্ষণ ব্যবস্থা নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, চুক্তি ভাঙলে কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। বাহরাইন সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেশটির কাছে ড্রোন সংক্রান্ত একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছেন। তিনি ইউক্রেনের মধ্যপ্রাচ্যের ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে ইরানি ড্রোন হামলা এবং হুরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, 9 শ্রমিক নিহত, জমে থাকা মিথেন গ্যাস থেকে এই দুর্ঘটনা বলছে কর্তৃপক্ষ। নিরাপত্তা ঘাটতিকে দুষছেন স্থানীয়রা। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টা ভাইরাস। বিরল কিন্তু প্রাণঘাতী ইঁদুরবাহী ভাইরাসটি ফুসফুস ও কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ ফ্লুর মতো হওয়ায় শনাক্ত করা কঠিন হয়। হান্টা ভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। মানব থেকে মানব সংক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আটলান্টিক মহাসাগরের একটি প্রমথতরীতে রহস্যজনক অসুস্থতা ও মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় হান্টা ভাইরাস। এই ভাইরাস কিভাবে ছড়ায় এ নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য মতে হান্টা ভাইরাস মূলত ইঁদুরবাহিত ভাইরাসের নাম। সাধারণত ইঁদুরের শুকিয়ে যাওয়া বিষ্ঠা থেকে বাতাসে ছড়িয়ে পড়া কণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশের মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। বিরল হলেও ইঁদুরের কামড় বা আঁচড় থেকেও এটি ছড়াতে পারে। কিছু ক্ষেত্রে আবার ঘনিষ্ঠ সংস্পর্শেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শ, যেমন আটলান্টিক মহাসাগরে নেদারল্যান্ডস ভিত্তিক প্রমথতরীতে একই কেবিনে থাকা দম্পতির মধ্যে সীমিত মানব থেকে মানব সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। তবে সামগ্রিক ঝুঁকি এখনো খুব কম বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে বড় বড় জাহাজের কার্গোতে দীর্ঘদিনের জন্য খাবার মজুদ থাকে, সেখানে ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীরা বাসা বাঁধে এবং ভাইরাস ছড়ায়। শুরুতে হান্টা ভাইরাসের উপসর্গ অনেকটা ফ্লুর মতো, জ্বর, ক্লান্তি, মাথা ব্যথা ও শরীর ব্যথা। হান্টা ভাইরাস থেকে মূলত দুটি গুরুতর রোগ হতে পারে: হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম ও হেমোরেজিক ফিভার উইথ রিনাল সিনড্রোম। এইচপিএস এর ক্ষেত্রে শুরুতে জ্বর, ক্লান্তি ও পেশিতে ব্যথা দেখা দেয়, পরে মাথা ব্যথা, ঝিমুনি, কাঁপুনি ও পেটের সমস্যা হয়। শ্বাসকষ্ট শুরু হলে মৃত্যু ঝুঁকি প্রায় 38% পর্যন্ত হতে পারে। অন্যদিকে HFRS আরও গুরুতর, যা কিডনিকে আক্রান্ত করে এবং রক্তচাপ কমে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও হঠাৎ কিডনি অচল হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 1,50,000 মানুষ HFRS এ আক্রান্ত হন, যার বেশিরভাগই ইউরোপ ও এশিয়ায়। আক্রান্তের অর্ধেকের বেশি চীনে শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রে 1993 থেকে 2023 সাল পর্যন্ত মোট 890 জন হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হান্টা ভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। এ রোগের চিকিৎসায় অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেশন ও পর্যাপ্ত তরল দেয়া হয়। তবে করোনা ভাইরাসের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই ভাইরাস সবচেয়ে বেশি হৃদযন্ত্র ও ফুসফুসের ক্ষতি করে। এই ভাইরাস একবার শরীরে ঢুকে গেলে এটি রক্ত প্রবাহে দ্রুত বংশবৃদ্ধি করে। তবে এটি সবচেয়ে বেশি আক্রমণ করে হৃদযন্ত্র ও ফুসফুসকে। কারণ হান্টা ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে সাধারণত নিউমোনিয়ার মতো অবস্থা তৈরি হয়, যেখানে ফুসফুসে দ্রুত তরল জমে যায়। আক্রান্ত প্রমথতরীটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে আগে অসুস্থ যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের মহামারী বিশেষজ্ঞরা জাহাজটি পরিদর্শন করবেন, যাতে যাত্রীদের স্বাস্থ্য পরিস্থিতি, নতুন কোনো উপসর্গ আছে কিনা এবং ঝুঁকিপূর্ণ সংস্পর্শ নির্ধারণ করা যায়। এই মূল্যায়নের উপর ভিত্তি করে পরবর্তী প্রত্যাবাসন ও জাহাজের রুট নির্ধারণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড দীর্ঘ হওয়ায় পরিস্থিতি অনুযায়ী যাত্রী ও ক্রুকে সর্বোচ্চ 8 সপ্তাহ পর্যন্ত জাহাজে থাকতে হতে পারে। এ নিয়ে আটকে থাকা 150 জন যাত্রীর মধ্যে বাড়ছে উদ্বেগ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কলম্বিয়াতে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 9 জন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। দুর্ঘটনাটি ঘটেছে কুন্দিনামার্কা প্রদেশের একটি খনিতে, যেখানে আগে থেকেই গ্যাস জমার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন জাতীয় খনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খনির ভেতরে মিথেন সহ দাহ্য গ্যাস জমে থাকার কারণেই বিস্ফোরণটি ঘটে। এর আগেই 9 এপ্রিল খনিটি পরিদর্শন করে জাতীয় খনি সংস্থা সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করে এবং নিরাপত্তা জোরদারের সুপারিশ দিয়েছিল। দুর্ঘটনায় বেঁচে যাওয়া 6 শ্রমিককে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এল সালভাদোর দে উবাতে হাসপাতালের পরিচালক। কলম্বিয়ার খনি দুর্ঘটনা নতুন কিছু নয়, বিশেষ করে অবৈধ বা অনিয়ন্ত্রিত খনিগুলোতে নিরাপত্তা ঘাটতির কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে। একজন শ্বেতাঙ্গ পুরুষ সম্পাদককে পদোন্নতি থেকে বঞ্চিত করার অভিযোগে গণমাধ্যমটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান অধিকার কমিশন। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় কমিশনটি দাবি করে পত্রিকাটির ডেপুটি রিয়েল এস্টেট এডিটর পদে একজন যোগ্য শ্বেতাঙ্গ পুরুষ কর্মীকে বাদ দিয়েছে, যাতে প্রতিষ্ঠানটির অপ্রতিনিধিত্বশীল গোষ্ঠীর সংখ্যা বাড়ানোর লক্ষ্য পূরণ হয়। অভিযোগ অনুযায়ী ওই কর্মী 2014 সাল থেকে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এবং আবেদন করার সময় তিনি আন্তর্জাতিক ডেস্কের সিনিয়র সম্পাদক ছিলেন, কিন্তু চূড়ান্ত নির্বাচনে কোনো শ্বেতাঙ্গ পুরুষ প্রার্থী রাখা হয়নি। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করেছেন কমিশনের ডেমোক্র্যাট সদস্যরা।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার লাভা উৎগীরণের 46তম পর্ব শুরু হয়। এ সময় আগ্নেয়গিরি থেকে লাভা ফায়ারার মতো বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বর্তমানে কিলাউয়া আগ্নেয়গিরির অবস্থান অরেঞ্জ সতর্কতা রয়েছে। আগ্নেয়গিরি সক্রিয় থাকলেও এর তীব্রতা এখন তুলনামূলকভাবে সীমিত পর্যায়ে রয়েছে বলেও জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্রের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে উন্মোচিত হলো ব্যতিক্রমী প্রদর্শনী কস্টিউম আর্ট। প্রদর্শনীতে রাখা হয়েছে 200টি ভিন্ন ভিন্ন বস্তু, আছে 200টি পোশাক। উদযাপন করা হচ্ছে শরীরের বৈচিত্র্য আর মানব অভিজ্ঞতা। তারকাখচিত গালার মধ্য দিয়ে শুরু হয়েছে এই অনন্য আয়োজন। ফ্যাশন মানে শুধু পোশাক নয়, এটি পরিচয় আর সংস্কৃতির গল্প। পোশাক কিভাবে শরীরকে শিল্পে রূপ দেয় তাই দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট প্রদর্শনীতে। সঙ্গে চালু হয়েছে নতুন কন্ডে নাস্ট গ্যালারি। বিভিন্ন অংশে রাখা হয়েছে খ্যাতনামা ডিজাইনারদের নামে। এর মধ্যে রয়েছে থম ব্রাউন এবং মাইকেল কর্স। প্রদর্শনীতে রাখা হচ্ছে ভিন্ন ভিন্ন আকৃতির 200টি বস্তু, পাশাপাশি আছে 200টি পোশাক, যেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের শরীরের আকৃতি। এখানে বিভিন্ন ধরনের শরীরের আকৃতি রয়েছে। শরীরের অভিজ্ঞতার বৈচিত্র্যের উপর গুরুত্ব দিয়েছি আমি। আর মানুষ প্রথমে আপনার শরীরটাই দেখে, তাই ফ্যাশন অনেক গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনীর আগে অনুষ্ঠিত হয় তারকাখচিত ম্যাচ গালা, যার মাধ্যমে সংগৃহীত হয়েছে প্রায় $500 মিলিয়ন তহবিল। বিয়ন্সে, নিকোল কিডম্যান, ভেনাস উইলিয়ামস থেকে শুরু করে জেফ বেজোস, লরেন্স সানচেজ বেজোস সহ অনেকেই ছিলেন এই আয়োজনে। প্রদর্শনীটি 2026 সালের মে থেকে 2027 সালের জানুয়ারি পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর জটিল হচ্ছে পরিস্থিতি। পদত্যাগে অস্বীকৃতি মমতার, সরকার গঠনের তোড়জোড় বিজেপির, নির্বাচনী সহিংসতায় নিহত বেড়ে 4। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছবে 9 মে। লিবন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার। এবং ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম স্থগিতের ঘোষণা ট্রাম্পের। অব্যাহত নৌ অবরোধ চাপের কাছে নতি শিকার নয়, হুঁশিয়ারি তেহরানের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন জিন্নাত আরা জশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।